নমস্কার বন্ধুরা, একাডেমিক পাঠশালা 360-তে তোমাদের সবাইকে স্বাগত। আজকের প্র্যাকটিস সেট 4 সম্পূর্ণ ভারতীয় সংবিধান নিয়ে তৈরি হয়েছে। এখানে রয়েছে পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সঙ্গে থাকবে সহজ ও শর্টকাট ব্যাখ্যা। যদি সত্যিই সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই ক্লাসটি একদম মিস করবে না। চলো শুরু করা যাক ভারতীয় সংবিধান প্র্যাকটিস সেট 4। দেখো, প্রথম প্রশ্ন বলা আছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে? বলো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই প্রশ্নগুলো কোন কোন পরীক্ষায় এসে সেগুলোর সব আমি নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং মনোযোগ দিয়ে করো। এবং এই সেটে তোমরা কটা উত্তর দিতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 না আর্টিকেল 32 কোনটা হয়ে যাবে? ডক্টর বি.আর. আম্বেদকর। কোনটা হয়ে যাবে? আর্টিকেল 32, মানে 32তম আর্টিকেলকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। দেখো, ধারা 32 হলো সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, মানে প্রতিবিধানের অধিকারের কথাই বলা হয়েছে এই 32, মানে তোমার যত প্রবলেম হবে তুমি এই 32 ধারার মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারবে। ঠিক আছে, দেখো, অধিকার সুরক্ষা কি? কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা বা মানে ছিনিয়ে নেওয়া হলে তিনি এই ধারা বলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন। তাহলে মেন কোনটা? 32 আর্টিকেল। আর ধারা 14-এ কি লেখা আছে? ধারা 14-এ কি লেখা আছে? আগের প্র্যাকটিস সেট 3-তে আমরা এই ধারা 14 নিয়ে আলোচনা করেছিলাম। আইনের চোখে সবাই সমান। ঠিক আছে, 14 আর 19 বাক স্বাধীনতা, মানুষ যে কোনো জায়গায় যে কোনো কিছু বলার অধিকার আছে। ধারা 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার প্রদান করে, মানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোথায় আছে? 21। ঠিক আছে, আর 19 বাক স্বাধীনতা, আর 14 আইনের চোখে সবাই সমান, আর 32 রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মনোযোগ সহকারে করবে এবং সব থেকে মেন হচ্ছে গিয়ে এর এক্সট্রা পয়েন্টগুলো। এই এক্সট্রা পয়েন্ট থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে, তাই আমি এক্সট্রা পয়েন্টগুলো কোশ্চেন না এনে পয়েন্ট হিসাবে এনেছি। দেখো নেক্সট, লোকসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? 18 বছর, 21 বছর, 25 বছর না 30 বছর? কোনটা হয়ে যাবে উত্তর বলো? উত্তর হয়ে যাবে 25 বছর, অপশন সি। লোকসভার সদস্য হতে গেলে, ঠিক আছে, 25 বছর বয়স হতে হবে। দেখো, প্রধানমন্ত্রী লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর হওয়া দরকার। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম 25 বছর প্রয়োজন। কারণ কি? লোকসভার মানে কি, লোকসভার পার্সনই তো প্রধানমন্ত্রী হয়, তাই তো? লোকসভারই তো সদস্য প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী হোক বা লোকসভা হোক, বয়স কত প্রয়োজন? প্রধানমন্ত্রী হতে গেলে বা লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হওয়া প্রয়োজন। ভোটাধিকার ও পঞ্চায়েত, দেখো, ভারতে ভোট দেওয়ার ন্যূনতম বয়স 18 বছর। প্রত্যেকটা বয়স কিন্তু ইম্পর্টেন্ট। ভোট দিতে গেলে 18 বছর লাগে, আর পঞ্চায়েত বা পুরসভার ভোটে দাঁড়ানোর জন্য 21 বছর বয়স হতে হবে। আর সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর হতে হবে। ঠিক আছে, বোঝা গেল? রাজ্যসভা 30 বছর, লোকসভা 25 বছর, প্রধানমন্ত্রী 25 বছর, ভোট দিতে গেলে 18 বছর, পঞ্চায়েত বা পুরসভার ভোটে দাঁড়াতে গেলে 21 বছর। কতগুলো প্রশ্ন হয়ে গেল, দেখো নেক্সট। মূল সংবিধানে বা অরিজিনাল কনস্টিটিউশনে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ ছিল? দেখো, আগে অরিজিনাল কনস্টিটিউশনে একটা ছিল, এখন বর্তমানে আরেকটা আছে, তো ভুল করবে না। মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল? 6টি, 7টি, 8টি না 10টি? কোনটা হয়ে যাবে? দেখো, সিএইচএসএল, ফুডে, আরআরবি, এলপি সব সব প্রশ্নতে কিন্তু এগুলো পরীক্ষাতে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো কত হয়ে যাবে? অরিজিনাল কনস্টিটিউশনে কয়টি মৌলিক অধিকার ছিল? অধিকার ছিল 7টি। বোঝা গেল কিনা? কিন্তু বর্তমানে আছে না, 7টি নেই, কিন্তু অরিজিনালে কটা ছিল? 7টা। দেখো, বর্তমান সংখ্যা 1950 সালের মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি। মনে রাখবে কিন্তু।
সম্পত্তির অধিকারকে বা রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কাকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে। প্রশ্ন আসে 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে ধারা 300A তে, দেখো ধারা 300A তে একটি সাধারণ আইন অধিকার বা লিগাল রাইট হিসাবে সেটাকে রাখা হয়েছে। বোঝা গেল কিনা? তাহলে এখান থেকে দেখো কি কি প্রশ্ন আসবে। মূল সংবিধানে 1950 সালে কটা মৌলিক অধিকার ছিল? 7টা। বর্তমানে কটা? 6টা। সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। কোন অধিকারকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির অধিকারকে। কততম সংশোধনীর মাধ্যমে? 44তম সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? 1978। এখন সেটাকে কোন ধারাতে রাখা হয়েছে? 300A তে। ঠিক আছে, সেটা এখন বর্তমানে আইনি অধিকার বা লিগাল রাইট। দেখো কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশকে ভারতীয় ম্যাগনা কার্টা বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, ডবল স্টার লাগাও। ভারতীয় সংবিধানের কোন অংশকে বা পার্টকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? বলো। পার্ট 3 কে। কোনটাকে? পার্ট 3 কে। কেন বলা হয়? দেখো 1215 সালের ইংল্যান্ডের রাজা জন কর্তৃক নাগরিকদের দেওয়া ঐতিহাসিক অধিকার সনদ ম্যাগনা কার্টার নামানুসারে এই নামকরণ। বোঝা গেল? নামকরণটা মনে রাখবে। ধারাও পার্ট 3 তে 12 থেকে 35 পর্যন্ত নাগরিকদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বিস্তারিত আছে, বা বর্তমানে ওটা স্টেবল করা আছে। তাহলে পার্ট 3। আর যদি বলা হয় ধারা কত? 12 থেকে 35। যদি বলে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, কত থেকে কত ধারা আছে? 12 থেকে 35 ধারা। এই পর্যন্ত তোমার কি আছে? মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। পার্ট 2 তে কি আছে? নাগরিকত্ব। পার্ট 4 এ আছে কি আছে? ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতি। আর পার্ট 9 এ কি আছে? পার্ট 9 এ আছে পঞ্চায়েত ব্যবস্থা। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু মনে রাখতে হবে। পার্ট 3 কি? মৌলিক অধিকার। পার্ট 2 নাগরিকত্ব। পার্ট 4 ডিপিএসপি আছে। আর পার্ট 9 এ আছে কি? পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত। বোঝা গেল? নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? বহু পরীক্ষায় এসছে, যেমন ডব্লিউবিসিএস এসছে, এমটিএস এসছে, এনটিপিসি তে এসছে। এরকম আরো অনেক পরীক্ষায় তোমরা পাবে। সবগুলো লিখতে গেলে তো স্লাইডই ভর্তি হয়ে যাবে। দেখো তাহলে 21 থেকে, আগে ছিল 21 বছর ভোটদানের বয়স, কিন্তু এখন 18 বছর। তাহলে কোন সংশোধনীর মাধ্যমে সেটাকে কমিয়ে আনা হয়েছে 3 বছর? কোনটাকে বলো? 61st অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে। বোঝা গেল? অপশন সি। 61তম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হলো। প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ দিয়ে করো, নিজেরা চেষ্টা করো এবং মনে রাখার চেষ্টা করো। 1988 সালে এই সংশোধনী পাশ হয়। 1989 সালে রাজীব গান্ধী সরকারের আমলে এটি কার্যকর হয়। বোঝা গেল? দেখো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 326 মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা, 326 নম্বর ধারা সংশোধন করা হয়েছিল, যা প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলে। বোঝা গেল? 326। 42তম সংশোধনী বা 1976 ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত ছিল। যদি বলা হয় ক্ষুদ্র সংবিধান নামে পরিচিত কোন সংশোধনী? 42তম সংশোধনী। মানে প্রচুর সংশোধন করা হয়েছিল এই 42তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, তাই এটাকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়। 86তম সংবিধান কত সালে হয়েছিল? 2002। 86তম সংশোধন কার সঙ্গে যুক্ত? শিক্ষার অধিকারের সঙ্গে যুক্ত। এই পয়েন্টটাও কিন্তু আমি আগের ক্লাসে ডিসকাস করেছি। নেক্সট, সংবিধানে কোন তপশিল বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল যুক্ত করা হয়েছে? এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় এসছে এটা। 8 শিডিউল না 9 শিডিউল না 10 শিডিউল না 11th শিডিউল? কোনটা অ্যান্টি ডিফেকশন ল? কোন শিডিউলে বলা হয়েছে বলো? অপশন সি হয়ে যাবে উত্তর, 10th শিডিউল। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 1985 সালের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 10ম তপশিলটি সংবিধানে যুক্ত করা হয়েছে। এটা বারবার পরীক্ষা এসে, তাই মনে রাখবে
1985 সালের 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 52তম সংশোধনীর মাধ্যমে দশম তপশিলটি সংবিধানে যুক্ত করা হয়েছে। দশম তপশিলটি কার সঙ্গে যুক্ত? অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে, বা অ্যান্টি ডিফেকশন ল বা তপশিল বা আইন বিরোধী, দলত্যাগ বিরোধী আইন। বোঝা গেল? নেক্সট, রাজনৈতিক নেতাদের এক দল থেকে অন্য দলে ঘোরা, মানে মানে এই দল থেকে ওই দলে চলে গেল, সেই দল থেকে আরেক দলে চলে গেল, এটা ঘোরা না, এটা স্পেলিং মিস্টেক আছে। দলবদল রুখতে এই আইন আনা হয়েছিল। অষ্টম তপশিলে কি বলা আছে? যদি বলে অষ্টম তপশিলে, একটা মোস্ট ইম্পর্টেন্ট, অষ্টম তপশিলে কি বলা আছে? সরকারি ভাষা। আমাদের সরকারি ভাষা কটা? 22টা আমাদের সরকারি ভাষা। বোঝা গেল? তাহলে আমাদের ভাষা রিলেটেড কোন তপশিল? অষ্টম তপশিল। নবম তপশিলে কি আছে? ভূমি সংস্কার, ঠিক আছে। আর 11তম তপশিলে কি আছে? পঞ্চায়েত কাজের সঙ্গে যুক্ত। বোঝা গেল? প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে আইনি ও সাংবিধানিক স্বীকৃতি পায়? দেখো, ডাইরেক্ট বলতে চেয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন ধারায়, কোন অ্যামেন্ডমেন্টে আছে, এটাই জানতে চেয়েছে। 42তম অ্যামেন্ডমেন্ট, না 44তম, না 73তম, না 74তম? বলো। হয়ে যাবে 73তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 73তম অ্যামেন্ডমেন্টে আছে। বোঝা গেল? দেখো, 1992 সালের, দেখো এই তাহলে 73তম যে সংশোধনীটা হয়েছিল কত সালে? 1992। এটাও পরীক্ষায় আসে। যা যা পরীক্ষায় আসে আমি সেই টপিক নিয়ে আলোচনা করব, এক্সট্রা কোনো টপিক নিয়ে আলোচনা করব না। তাহলে 73তম সংশোধনী কবে হয়েছিল? 1992। মাধ্যমে সংবিধানে 11 নম্বর তপশিল ও পার্ট 9 যুক্ত করা হয়। পার্ট 9 কার সঙ্গে যুক্ত? সেই পঞ্চায়েতি রাজ, মানে পঞ্চায়েত রিলেটেড, তাই তো। আর সংবিধানে 11 নম্বর তপশিল কার সঙ্গে যুক্ত? পঞ্চায়েত রিলেটেড, ঠিক আছে। দেখো, 24 এপ্রিল তারিখটি ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়। বোঝা গেল? এইটাও পরীক্ষায় আসে, দেখবে নিশ্চয়ই পরীক্ষায়, ঠিক আছে। তাহলে পঞ্চায়েতি রাজ দিবস কত তারিখ? 24 এপ্রিল। ঠিক এর পরের 74তম সংশোধনীর, দেখো 73 আর 74, হ্যাঁ, 1992 সালেই হয়েছিল। মাধ্যমে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিকে 12 নম্বর তপশিলে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে 11 নম্বর তপশিলে কে আছে? পঞ্চায়েত। আর 12 নম্বর তপশিলে কে আছে? কে? পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আছে। বোঝা গেল? নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? বহু পরীক্ষায় বহুবার এসছে। দেখো, তাহলে 60 বছর, 62 বছর, 65 বছর, 70 বছর। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 হয়ে যাবে উত্তর। অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর নেন। কত বছর বয়সে? 65। আর যেখানে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62। বোঝা গেল? সংবিধানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ন্যূনতম বয়সের উল্লেখ নেই। এটা মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় দেবে যে সুপ্রিম কোর্টের বিচারপতির হওয়ার জন্য ন্যূনতম বয়স কত, বা হাইকোর্টের জন্য কত, তার কোনো নির্দিষ্ট বয়স সীমা উল্লেখ নেই। বিচারপতিরা তাদের কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। মানে প্রশ্ন আসতে পারে, বিচারপতিরা বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার কাছে, মানে যে তিনি যে পদত্যাগ করবেন সেই জমা দিতে পারেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এই প্রশ্নটাও এসছে বহুবার, বহু পরীক্ষায়। দেখো, স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সুকুমার সেন, জিভি মাভলাঙ্কার, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর। কে ছিলেন প্রথম স্পিকার? আগের ক্লাসে আমি এটা নিয়েও আলোচনা করেছিলাম। প্রথম স্পিকার ছিলেন কে? বলো। প্রথম স্পিকার ছিলেন জিভি মাভলাঙ্কার, প্রথম স্পিকার। গণেশ বাসুদেব মাভলাঙ্কার বা জিভি মাভলাঙ্কার 1952 থেকে 56 সাল পর্যন্ত লোকসভার প্রথম স্পিকার ছিলেন। তাকে লোকসভার জনকও বলা হয়। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, লোকসভার জনক কাকে বলা হয়? কাকে? জিভি মাভলাঙ্কার। প্রথম মহিলা স্পিকার, লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার, 2009 সালে হয়েছিলেন।
হুম, সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন, তাহলে এটাও প্রশ্ন আসে, প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, সবাই জানো। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? বহুবার বহু পরীক্ষায় এসছে, স্টার মার্কস দিয়ে রাখো আর এটা মনে রাখার চেষ্টা করো। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে বলো? মৌলিক কর্তব্য, দেখো মৌলিক কর্তব্য কিন্তু, হ্যাঁ, মৌলিক কর্তব্য কোন দেশ থেকে? ইউএসএসআর বা রাশিয়া। রাশিয়ার আগের নামই কি ছিল? ইউএসএসআর। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়। বোঝা গেল? কোন কমিটি? শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে যুক্ত হয়। কত সালে? 1976 সালে। কততম সংশোধনীর মাধ্যমে? 42তম সংশোধনীর মাধ্যমে। প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। শুরুতে 10টি মৌলিক কর্তব্য থাকলেও 2002 সালের 86তম সংশোধনীর পর বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? 11টা হয়ে গেছে। প্রথমে কটা ছিল? 10। এগুলি সংবিধানের পার্ট 4A এবং 51A নম্বর ধারায় সংরক্ষিত আছে। কোনটা? এই আমাদের মৌলিক কর্তব্যের কথা। বোঝা গেল? যদি বলা হয় কোন পার্ট? পার্ট 4A আর ধারা 51A। নেক্সট, পদাধিকার বলে এক্স অফিসও রাজ্যসভার চেয়ারম্যান কে হন? দেখো, পদাধিকার বলে কে রাজ্যসভার চেয়ারম্যান হন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উপরাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, না স্পিকার অফ লোকসভা? কে হয়ে যাবে উত্তর বলো? কি হয়ে যাবে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? নেক্সট, সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সংসদের উচ্চ কক্ষ কে, অর্থাৎ রাজ্যসভা, চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বোঝা গেল? তিনি রাজ্যসভার সদস্য নন কিন্তু কিন্তু দায়িত্ব পালন করেন। কেন? তাই সাধারণ পরিস্থিতিতে ভোট দিতে পারেন না। কেন পারেন না? সদস্য নয় তাই পারেন না। তবে কোনো বিলে সমান সমান ভোট বা টাই হয়ে গেছে, ধরো দুজনাই সেম সেম ভোট পেয়েছে, তখন তিনি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। বোঝা গেল? মানে তিনি ওই দুটোকে বিচার, দুটো জায়গায় একই ভোট পেয়েছে, তখন তিনি বিচার করবে কোনটার পক্ষে গেলে ব্যাপারটা ঠিকঠাক হবে, তখন তিনি সেই দিকে ভোট দিয়ে সেই সাইডটাকে ইমপ্লিমেন্ট করে দেয়। বোঝা গেল? উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর হলেও রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ যার কোনো বিলুপ্তি নেই। বোঝা গেল? উপরাষ্ট্রপতি কিন্তু 5 বছর কার্যকাল, কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী, এটার কোনো বিলুপ্তি নেই, মানে ভাঙা যায় না। দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বেল এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একবার, দুইবার, তিনবার, না একবারও নয়? প্রস্তাবনা কতবার, এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে বলো? করা হয়েছে কবার? একবার। অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। দেখো, 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনাটি মাত্র একবারই সংশোধন করা হয়েছে। ওই সময় প্রস্তাবনায় 3টি নতুন শব্দ যুক্ত করা হয়েছিল। কি? সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক, সেকুলার বা ধর্মনিরপেক্ষ, বা ইন্টিগ্রিটি বা সংহতি। 3টে, এটা হিসাবে প্রশ্ন আসে। এই 3টে কিন্তু জিনিসগুলো কিন্তু আমরা পাই, বলবে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি। এগুলো যুক্ত করা হয়েছে কোন মানে সংশোধনীর মাধ্যমে? কি? 42তম সংশোধনী। কত সালে? 1976 সালে। বোঝা গেল? জওহরলাল নেহেরুর আনা অবজেক্টিভ রেজলিউশন এর ওপর ভিত্তি করে এই প্রস্তাবনা তৈরি হয়েছিল। দেখো নেক্সট, শিক্ষা শিক্ষা বা এডুকেশন বিষয়টি সংবিধানের কোন তালিকায় অন্তর্ভুক্ত? এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি পরীক্ষার থেকে সেইভাবেই এনেছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে। এডুকেশন কামস আন্ডার হুইচ লিস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না অবশিষ্ট ক্ষমতা? বলো কোনটা হয়ে যাবে উত্তর? হয়ে যাবে কনকারেন্ট লিস্ট বা
যুগ্ম তালিকা, শিক্ষা দুটোতেই আছে, ঠিক আছে, বোঝা গেল, রাজ্যের তরফ থেকেও আছে, সেন্ট্রালের তরফ থেকে আছে, তাই কনকারেন্ট লিস্টে তিনি মানে এই শিক্ষাটা আছে। দেখো, মূল সংবিধানে শিক্ষা রাজ্য তালিকায় থাকলেও 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে একে যুগ্ম তালিকায় স্থানান্তরিত করা হয়েছে। যুগ্ম তালিকায় থাকা বিষয়ের ওপর কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই আইন তৈরি করতে পারে, বিরোধ হলে কেন্দ্রের আইনই বলবৎ হয়। বোঝা গেল কিনা? দেখো, তাহলে শিক্ষাটা রাজ্য এবং কেন্দ্র দুজনার হাতেই রয়েছে। তপশিল, সংবিধানের 7ম তপশিলে এই 3 প্রকার তালিকার উল্লেখ রয়েছে। বোঝা গেল 3 প্রকার, কি কি? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন প্রক্রিয়া বা অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? দেখো, আমরা ভারতীয় সংবিধান যে সংশোধন করি সেটা কোন দেশ থেকে গৃহীত করা হয়েছে বলো? ইউএসএ, সাউথ আফ্রিকা, জার্মানি না অস্ট্রেলিয়া? কোনটা হয়ে যাবে? হয়ে যাবে সাউথ আফ্রিকা। নিজেরা আগে ভিডিওটা পজ করো এবং নিজেরা চেষ্টা করো কটা উত্তর দিতে পারছো বা মনে আছে সেটা দেখো। সাউথ আফ্রিকা, ওকে, সাউথ আফ্রিকা থেকে আমরা সংবিধান সংশোধনটা নিয়েছি। সংবিধানের পার্ট 20 এবং 368 নম্বর ধারা অনুযায়ী সংসদ সংবিধান সংশোধন করতে পারে। দেখো, এটা একটা প্রশ্ন আসতে পারে, সংবিধান সংশোধন বা সংবিধান সংশোধনটা কততম আর্টিকেলে আছে? 368তম আর্টিকেলে আছে। বোঝা গেল? কত পার্টে আছে? পার্ট 20তে আছে। সংসদ সংবিধানের সংশোধন করতে পারলেও মূল কাঠামো বা বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না। দেখো, বেসিক স্ট্রাকচার সেম রেখে শুধু জাস্ট সংশোধন করতে পারে, ওকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এইসব আনতে পারে, কিন্তু ওই 110 আর্টিকেল আছে, এটাকে পরিবর্তন করতে পারবে না। এর মধ্যে এটাকে সংশোধন করে এটা লিখে দিল ধরো 110A, এইভাবে বলছে। জরুরি অবস্থার ধারণা, জরুরি অবস্থা, ঠিক আছে, এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মান থেকে। আর প্রস্তাবনা ও মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ বা আমেরিকা থেকে। বোঝা গেল? দেখো, প্রত্যেকটা কিন্তু প্রশ্ন আসে। ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশন, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? দেখো, আমরা এটা অবশ্যই আলোচনা করেছি একবার। কে হয়ে যাবে? সুকুমার সেন। আগেই আলোচনা করা হয়ে গেছে। বাঙালি আইএএস অফিসার সুকুমার সেন 1950 থেকে 1958 সাল পর্যন্ত ভারতের প্রথম নির্বাচন কমিশনার হিসাবে প্রথম দুটি সাধারণ নির্বাচন সফলভাবে পরিচালনা করেন। বোঝা গেল? প্রথম মহিলা কমিশনার কে ছিলেন? ভারতের একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন VS রমা দেবী। বোঝা, এইটা কিন্তু প্রশ্ন আসে। 1990 সালে রমা দেবী ছিলেন ভারতের একমাত্র মহিলা প্রধান নির্বাচন কমিশনার। সংবিধানের পার্ট 15 এবং ধারা 324 থেকে 329 মধ্যে নির্বাচন কমিশনের উল্লেখ আছে। বলে দেবে যে নির্বাচন কমিশনের উল্লেখ কত থেকে কত নম্বর ধারার মধ্যে আছে? কত বলবে? 324 থেকে 329। যদি বলে পার্ট কততে আছে? পার্ট 15। বোঝা গেল? নেক্সট, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়? বলো, কোনটা হয়ে যাবে? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয় আর্টিকেল 360 এর মাধ্যমে। হ্যাঁ, এটা আগের ক্লাসেও আমরা ডিসকাস করেছি। 360 অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়, তবে ভারতে আজ পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হয়নি। দেখো, এটা একটা গুড নিউজ আমাদের ভারতের জন্য। জাতীয় জরুরি অবস্থা 352তম ধারার অনুযায়ী দেশ জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। ভারতে যা 3 বার হয়েছে জাতীয় জরুরি অবস্থা। আর রাষ্ট্রপতি শাসন ধারা 356 অনুযায়ী কোনো রাজ্যে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যেটা বহুবার হয়েছে। নেক্সট, গণপরিষদের বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান কে ছিল? স্টার মার্কস দিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট ফর অল এক্সাম। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচিদানন্দ সিনহা, ডক্টর BR আম্বেদকর না জওহরলাল নেহরু? কোনটা হয়ে যাবে? বলেছে কি অস্থায়ী সভাপতি বা চেয়ারম্যান। অস্থায়ী চেয়ারম্যান কে ছিলেন বা সভাপতি কে ছিলেন? ডক্টর সচিদানন্দ সিনহা। মানে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর, ওকে, অস্থায়ী।
এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবে। প্রথম সভা কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদের প্রথম সভা বসে। ফরাসি প্রথা মেনে সভার প্রবীণতম সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়। বোঝা গেল? স্থায়ী সভাপতি তাহলে কে ছিল? এর ঠিক দুদিন পরে, 9 ডিসেম্বরের দুদিন পরে, কবে? 11 ডিসেম্বর 1946 তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। বোঝা গেল? তাহলে অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা আর স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটি, ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান বা ড্রাফটিং কমিটি, পরীক্ষায় আসে, মনে রাখবে। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? দেখো, আমরা আলোচনা করেছি, কেউ যদি ক্লাসটা প্রথম থেকে দেখে থাকো তাহলে এই রাইট টু প্রপার্টি কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি, মানে মৌলিক অধিকার থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বলো কোন সংবিধান সংশোধন হয়েছিল? কোনটা হয়ে যাবে? 44তম। বোঝা গেল? 44তম 44তম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে 1978 সালে জনতা পার্টি সরকারের আমলে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ঐতিহাসিক বদল আনা হয়। আগে সম্পত্তির অধিকার ধারা 19-এর 1-এর F এবং ধারা 31-এর অধীনে মৌলিক অধিকারে ছিল। কোথায় ছিল? মৌলিক অধিকার। কিন্তু এখন সেটা আর মৌলিক অধিকারে নেই, সেটা আইনি অধিকার হয়ে গেছে। বর্তমানে এটি সংবিধানের পার্ট 12 এবং ধারা 300A, এটা 300A নয়, এটা এ হয়ে যাবে, ঠিক আছে? 300A বা আর্টিকেল 300A তে একটি আইনি অধিকার মাত্র। বোঝা গেল? নেক্সট, ভারতীয় সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? দেখো, সংবিধানকে রক্ষা করবে কে? কে রক্ষা করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, না প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, না পার্লামেন্ট, না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? তাহলে এই সংবিধানকে রক্ষা করবে কে? করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। ভারতের সুপ্রিম কোর্টকে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকার এবং রক্ষাকর্তা বলা হয়। দেখো, সংসদ যদি সংবিধান বিরোধী আইন পাশ করে তবে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনায় মাধ্যমে তা বাতিল করতে পারে। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে রিট জারি করতে পারে। ধরো তোমার মৌলিক অধিকার কেউ ছিনিয়ে নিচ্ছে, তুমি কততম আর্টিকেল? আগেই বলেছিলাম 32তম আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারো, ঠিক আছে, নিজের মৌলিক অধিকারটাকে বাঁচানোর জন্য। নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি সংবিধানের কোন পার্টে আছে? দেখো, এটা আমরা আলোচনা করে এসেছি কিন্তু এক্সট্রা পয়েন্টে, সেই এক্সট্রা পয়েন্ট থেকে প্রশ্ন তুলছে। তাহলে ডিপিএসপি কোন পার্টে আছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 4A না পার্ট 5? বলো কোনটা? পার্ট 4। কি? পার্ট 4-এ আছে ডিপিএসপি। বোঝা গেল? বা নির্দেশাত্মক নীতি। এই নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপির ধারণাটি আয়ারল্যান্ড সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটাও পরীক্ষায় বহুবার এসছে যে ডিপিএসপি কোন দেশ থেকে কপি করা হয়েছে, কোন দেশ থেকে? আয়ারল্যান্ড থেকে। এগুলি ধারা 36 থেকে 51 পর্যন্ত বিস্তৃত। 36 থেকে 51। দেখো, 12 থেকে 35 আমরা পড়েছিলাম কি? এটা ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তাহলে 36 থেকে 51, 36 থেকে 51 কি আছে? ডিপিএসপি। বোঝা গেল? ডিপিএসপি প্রত্যেক কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল কি না? দেখো, প্রত্যেকটা প্রশ্ন থেকে দেখো কতগুলো প্রশ্ন বেরিয়ে যাচ্ছে। মৌলিক অধিকারের মতো ডিপিএসপি কিন্তু আদালতে বলবৎযোগ্য বা বিচারযোগ্য নয়, অর্থাৎ রাষ্ট্র এগুলি না মানলে আদালত মামলা করা যাবে না। ডিপিএসপি আলাদা জিনিস। উদ্দেশ্য, একটি কল্যাণকামী রাষ্ট্র গড়ে তোলারই এর উদ্দেশ্য ডিপিএসপি। ডিপিএসপি মানে দেশটাকে ঠিকঠাক করে সাজিয়ে তোলা বা গড়ে তোলা, একটা ওয়েলফেয়ার স্টেট তৈরি করাই হচ্ছে ডিপিএসপির মূল কাজ বা উদ্দেশ্য।
রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স কত? দেখো আমরা এক্সট্রা ডিটেলসে পড়েছি, রাজ্যসভার সদস্য বলেছে এখানে, কত হয়ে যাবে রাজ্যসভার সদস্য এজ হতে গেলে? বলো, রাজ্যসভার এজ হতে গেলে 30 বছর হওয়া প্রয়োজন। সিম্পল, আমরা এক্সট্রা চিজে করে এসছি। উচ্চকক্ষ, রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ কোনটা? কোনটা? লোকসভা, ঠিক আছে। এর সদস্যদের কার্যকাল 6 বছর। উচ্চকক্ষের সদস্যদের কার্যকাল 6 বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ যা কখনো পুরোপুরি ভেঙে দেওয়া যায় না, মনে থাকবে। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অপশন নেয়। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে প্রতি 2 বছর 1/4 অংশ, 1/3 অংশ, 1/5 অংশ বা 1/2 অংশ। তাহলে কোনটা হয়ে যাবে? 1/3 অংশ প্রতি 2 বছর অন্তর। সর্বোচ্চ আসন, রাজ্যসভার সর্বোচ্চ আসন কটি? 250টি, ঠিক আছে, কিন্তু বর্তমানে আছে কটা? 245টা। মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কত রকমের রিট বা লেখ জারি করতে পারে? দেখো, তোমার মৌলিক অধিকার রক্ষার জন্য তুমি সুপ্রিম কোর্টে রিট জারি করবে, কততম আর্টিকেলের মাধ্যমে? 32তম আর্টিকেলের মাধ্যমে। কিন্তু কটা রিট জারি করতে পারবে তুমি? কয় প্রকারের রিট জারি করতে পারবে বলো? কয় প্রকারের? 5 প্রকারের রিট জারি করতে পারবে। কয় প্রকার? 5 প্রকারের রিট জারি করতে পারবে। দেখো, 5টি রিট, এই 5টি রিট হলো হেবিয়াস কর্পাস বা বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস বা পরমাদেশ বা প্রহিবিশন বা প্রতিষেধ, কো ওয়ারেন্টো মানে অধিকার পৃচ্ছ এবং সার্টিওয়ারি, ঠিক আছে, বা উৎপেষণ। এই 5টি রিট তুমি জারি করতে পারবে। এইগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে এগুলো আসে, ঠিক আছে। হাইকোর্টের ক্ষমতা, সুপ্রিম কোর্ট ধারা 32 অনুযায়ী, দেখো 32 অনুযায়ী, তাহলে সুপ্রিম কোর্ট কততম ধারাতে আছে? 32। হাইকোর্ট কততম ধারা আছে? 226। এটাও কিন্তু মনে রাখবে। তাহলে হাইকোর্টের উল্লেখ 32তম আর সুপ্রিম কোর্টের উল্লেখ 226তম। দেখো, হাইকোর্টের ক্ষমতা, সুপ্রিম কোর্ট ধারা 32 অনুযায়ী, সুপ্রিম কোর্টে তুমি রিট নিয়ে যাবে, তাই তো? কত? 32তম। সেটা সরি 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 এই জায়গাটা, হ্যাঁ, না না, এটা হাইকোর্টে না, সুপ্রিম কোর্ট। একটু আগে আমরা কি বললাম? সুপ্রিম কোর্টে তুমি যেতে পারবে কততম ধারার মাধ্যমে? 32তম ধারা। আর হাইকোর্টে কততম ধারার মাধ্যমে যেতে পারবে? 226। 226 হাইকোর্ট, হাইকোর্ট, আর 32 হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। বোঝা গেল? রিট জারি করতে পারবে। যদি বলে হাইকোর্টে রিট জারি করতে হবে কত? 226 অনুযায়ী। এই রিট জারির ধারণাটি ব্রিটিশ আইন বা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো, আরেকটা জিনিস নেওয়া হয়েছে, ইংল্যান্ডের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? এই রিটের ব্যাপারটা, রিট জারির ব্যাপারটা। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা হয়? তোমরা যদি রাষ্ট্রপতিকে সরাতে চাও তাহলে কোন আর্টিকেলের মাধ্যমে তাকে সরানো যায়? আর্টিকেল 52 না 61 না 72 না 76? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 61। সংবিধান লঙ্ঘনের অভিযোগে বা ভায়োলেশন অফ কনস্টিটিউশন অভিযোগে সংসদের যে কোনো কক্ষ রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যায়। এখানে আরেকটা প্রশ্ন আসে, আমি বলছি প্রশ্নগুলো কি কি আসে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যে আনা যায় কততম? আর্টিকেল 61, ঠিক আছে। যদি বলে কোন সভা থেকে, লোকসভা না রাজ্যসভা থেকে? যে কোনো একটা সভা থেকে আনা যেতে পারে। এই প্রস্তাব আনার অন্তত 14 দিন আগে রাষ্ট্রপতিকে লিখিত নোটিশ দিতে হয়। কতদিন? 14 দিন। এখানে 14 দিন থাকবে, 30 দিন থাকবে, 6 মাস থাকবে, 6 মাস থাকবে, 3 মাস থাকবে, ঠিক আছে, বিভিন্ন দিয়ে এক্সাম্পল দিয়ে তোমাকে কিন্তু প্রশ্নটা তুলতে পারে। তাহলে 14 দিনের মধ্যে নোটিশ, রাষ্ট্রপতিকে লিখিত নোটিশ দিতে হয়। দেখো, 52তম ধারায় কি আছে? ধারা 52 ভারতের রাষ্ট্রপতির পদের উল্লেখ করা আছে। ধারা 72-এ কি আছে? রাষ্ট্রপতির ক্ষমাদানের ক্ষমতা, পরীক্ষায় আসে। 72তম আর্টিকেলের মাধ্যমে পার্ডন, কার? পার্ডন পাওয়ার অফ প্রেসিডেন্ট। এবং ধারা 76-এ কি আছে? 76 অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে। দেখো, কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে, বোঝা গেল? নেক্সট, কোন সংবিধান সংশোধনী আইনকে ভারতের ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? কাকে বলা হয় বলো? আমরা পড়ে এসেছি, কাকে?
42 অ্যামেন্ডমেন্টকে বলা হয়, বা 42 মানে সংবিধান সংশোধনীকে, মানে অনেকবার সংবিধান সংশোধন করা হয়েছে এই তোমার এই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। বোঝা গেল? তাহলে 42তম অ্যামেন্ডমেন্ট কাকে বলা হয়? মিনি কনস্টিটিউশন পড়ে এসছি। 1976 সালে জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধী সরকারের আমলে এই সংশোধনটি করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে একসাথে এত বেশি পরিবর্তন বা নতুন বিষয় যুক্ত করা হয়েছিল যে একে একটি ছোটখাটো সংবিধান বলা চলে, তার জন্যই মিনি কনস্টিটিউশন নাম দেওয়া হয়েছে। এর মাধ্যমেই প্রস্তাবনা, সংশোধন ও মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, ভারতীয় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন? বহুবার বহু পরীক্ষায় এসছে, দেখো। তাহলে কবে ভারতীয় পতাকা গ্রহণ করেছিলেন? কবে? 22 জুলাই 1947, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1950 নাকি 24 জানুয়ারি 1950? কোনটা হয়ে যাবে উত্তর বলো? কবে? 22 জুলাই 1947। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু এটা মনে রাখবে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন কবে? 1947 সালের 22 জুলাই। ভারতীয় জাতীয় পতাকার বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এটাও বহুবার বহু পরীক্ষায় এসছে। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। বোঝা গেল? 3:2, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। যদি দৈর্ঘ্য 3 হয়, প্রস্থ হবে 2। 24 জানুয়ারি 1950 সালে জনগণ মন গানটিকে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম, তাহলে কবে? 24 জানুয়ারি 1950 কি গ্রহণ করা হয়? জনগণ মন গানটিকে আমরা জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম হিসাবে গ্রহণ করি, এবং বন্দে মাতরম গানটিকে জাতীয় গীত বা গান, ন্যাশনাল সং হিসাবে গণপরিষদ গ্রহণ করে। দেখো কত টপিক ক্লিয়ার হয়ে গেল আমাদের। অবশ্যই তোমরা এই 25খানা প্রশ্নের মধ্যে কটা প্রশ্ন পেরেছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। প্রশ্নগুলো মনোযোগ দিয়ে করো, এবং তার সাথে যে এক্সট্রা ফ্যাক্টগুলো রয়েছে সেগুলোও করার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাদের একসঙ্গে অনেক প্রশ্ন একবারে রিভিশন এবং প্র্যাকটিস হয়ে গেছে। একাডেমিক পাঠশালা 360 চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো চ্যানেলটিকে, লাইক করো সেশনটিকে, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।